নমস্কার, প্রাণের কবি চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাই। গোরা উপন্যাসটি একেবারে শেষের পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। বিনয়ের সঙ্গে ললিতার বিবাহ হচ্ছে। নারী পুরুষের এই যে মিলন, এটা যে খুব সাধারণ নয়। এ যে কত সুন্দর, কত অপরূপ, কত যে এর মাহাত্ম্য, এটা বিনয় গোরার কাছে প্রকাশ করিয়া গেছে। বিনয় আর ললিতার যে বিবাহ, এ যে এক আশ্চর্যের বিষয়। এ কোনো সাধারণ ঘটনা নয়। বিনয় এ কথা গোরাকে বুঝিয়ে গেল। গোরার কাছে নারী পুরুষের মিলনের অনেক মাহাত্ম্য আছে, এটা প্রকাশ করে গেল। এই মিলন যে কত সুন্দর, কত অপূর্ব, এবং এটা যারা অনুভব করে তাদের কাছে সংসার একেবারে অমৃত সমান। এই নানা রকমের ব্যাখ্যা শুনে গোরারও মন উদ্বেলিত হয়ে উঠেছে। মনে সংকল্প করে নিল যে সুচরিতা তারই প্রতীক্ষা করে আছে, এবং সুচরিতা গোরারই জন্য প্রতীক্ষা করে বসে থাকে, এটা গোরার মনে হলো। তাই গোরা বিনয় যাবার পর আর অপেক্ষা না করে হন হন করে সুচরিতার বাড়ির দিকে চলল। কিন্তু সুচরিতার বাড়িতে গিয়ে গোরা যখন পৌঁছলো তখন দেখলো তাদের দরজা বন্ধ, যেটা আগে কখনো গোরা দেখেনি। দরজায় আঘাত করতেই কৈলাস এসে গোরাকে আহ্বান জানালো ঘরের ভেতরে আসার জন্য। গোরা একটু অবাক হয়েছিল, কারণ সুচরিতাদের বাড়িতে এই লোকটিকে আগে কখনো গোরা দেখেনি। আর বেহারা জানালো সুচরিতাও বাড়িতে নেই, বিনয়ের বিয়েতে সে গেছে। তখন গোরার সম্বিত ফিরে এলো। গোরা ভাবলো যে তার জীবনের সমস্ত ঘটনা বিধাতা পুরুষই সব ঠিক করে রেখেছেন। তার জীবনের প্রতিটি ঘটনারই একটা মাহাত্ম্য রয়েছে। দেশের কল্যাণের জন্যই তার জীবনের সমস্ত ঘটনা যেন ঘটে চলেছে, এটা গোরার বিশ্বাস। তাই সুচরিতাকে যখন সে দেখতে পেল না, তখন সে ধরে নিল বিধাতা পুরুষই এটা চায় না যে গোরা সাধারণ মানুষের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ। গোরা মনে মনে এটাই ভাবলো যে সাংসারিক এই সমস্ত বন্ধন তার জন্য না। এইখানে শুরু হচ্ছে ৭০তম অধ্যায়। অনেক দিন পীড়নের পর কয়েকদিন আনন্দময়ীর কাছে সুচরিতা যেমন আরাম পাইল, এমন সে কোনোদিন পায় নাই। আনন্দময়ী এমনি সহজে তাহাকে এত কাছে টানিয়া লইয়াছে যে কোনোদিন যে তিনি তাহার অপরিচিতা বা দূরে ছিলেন তাহা সুচরিতা মনেও করিতে পারেন না। তিনি কেমন একরকম করিয়া সুচরিতার সমস্ত মনটা যেন বুঝিয়া লইয়াছেন, এবং কোনো কথা না কহিয়াও তিনি সুচরিতাকে যেন একটা গভীর সান্ত্বনা দান করিতেছেন। মা শব্দটাকে সুচরিতা তাহার সমস্ত হৃদয় দিয়া এমন করিয়া আর কখনো উচ্চারণ করে নাই। কোনো প্রয়োজন না থাকিলেও সে আনন্দময়ীকে কেবলমাত্র মা বলিয়া ডাকিবার জন্যই নানা উপলক্ষ সৃজন করিয়া তাহাকে ডাকিতে লাগিল। ললিতার বিবাহের সমস্ত কর্ম যখন সম্পন্ন হইয়া গেল, তখন ক্লান্ত দেহে বিছানায় শুইয়া পড়িয়া তাহার কেবল এই কথাই মনে আসিতে লাগিল, এইবার আনন্দময়ীকে ছাড়িয়া সে কেমন করিয়া চলিয়া যাইবে। সে আপনা আপনি বলিতে লাগিল, মা মা মা। বলিতে বলিতে তাহার হৃদয় স্ফীত হইয়া উঠিয়া দুই চক্ষু দিয়া অশ্রু ঝরিতে লাগিল। এমন সময় হঠাৎ দেখিল আনন্দময়ী তাহার মশারি উদ্ঘাটন করিয়া বিছানার মধ্যে প্রবেশ করিলেন। তিনি তাহার গায়ে হাত বুলাইয়া কহিলেন, আমাকে ডাকছিলে? তখন সুচরিতার চেতনা হইল, সে মা মা বলিতেছিল। সুচরিতা কোনো উত্তর করিতে পারিল না। আনন্দময়ীর কোলের কাছে মুখ চাপিয়া কাঁদিতে লাগিল। আনন্দময়ী কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিলেন। সেই রাত্রে তিনি তাহার কাছেই শয়ন করিলেন। বিনয়ের বিবাহ হইয়া যাইতেই তখনই আনন্দময়ী বিদায় লইতে পারিলেন না। তিনি বলিলেন, ইহারা দুইজনেই আনাড়ি, ইহাদের ঘরকন্না একটুখানি গুছাইয়া না দিয়া আমি যাই কেমন করিয়া। সুচরিতা কহিল, মা, তবে এ কদিন আমিও তোমার সঙ্গে থাকি। ললিতা উৎসাহিত হইয়া কহিল, হ্যাঁ মা, সুচি দিদিও
আমাদের সঙ্গে কিছুদিন থাক না। সতীশ এই পরামর্শ শুনিতে পাইয়া ছুটিয়া আসিয়া সুচরিতার গলা ধরিয়া লাফাইতে লাফাইতে কহিল, হ্যাঁ দিদি, আমিও তোমাদের সঙ্গে থাকবো। সুচরিতা কহিল, তোর যে পড়া আছে বক্তিয়ার। সতীশ কহিল, বিনয় বাবু আমাকে পড়াবেন। সুচরিতা কহিল, বিনয় বাবু এখন তো মাস্টারি করতে পারবে না। বিনয় পাশের ঘর হইতে বলিয়া উঠিল, খুব পারবো। একদিনে এমনই কি অশক্ত হয়ে পড়েছি তা তো বুঝতে পারছি না। অনেক রাত জেগে লেখাপড়া যেটুকু শিখেছিলুম তাও যে এক রাতে সমস্ত ভুলে বসে আছি, এমন তো কই আমার বোধ হচ্ছে না। আনন্দময়ী সুচরিতাকে কহিলেন, তোমার মাসি কি রাজি হবেন? সুচরিতা কহিল, আমি তাকে একটা চিঠি লিখছি। আনন্দময়ী কহিলেন, তুমি লিখো না, আমিই লিখব। আনন্দময়ী জানিতেন সুচরিতা যদি থাকিতে ইচ্ছা করে তবে হরিমোহিনীর তাহাতে অভিমান হইবে, কিন্তু তিনি অনুরোধ জানাইলে রাগ যদি করেন তবে তাহার উপরেই করিবেন, তাহাতে ক্ষতি নাই। আনন্দময়ী পত্রে জানাইলেন ললিতার নূতন ঘরকন্না ঠিকঠাক করিয়া দিবার জন্য কিছুকাল তাহাকে বিনয় বাড়িতে থাকিতে হইবে। সুচরিতাও যদি এই কদিন তাহার সঙ্গে থাকিতে অনুমতি পায় তবে তার বিশেষ সহায়তা হয়। আনন্দময়ীর পত্রে হরিমোহিনী কেবল যে ক্রুদ্ধ হইলেন তাহা নয়, তাহার মনে বিশেষ একটা সন্দেহ উপস্থিত হইল। তিনি ভাবিলেন, ছেলেকে তিনি বাড়িতে আসিতে বাধা দিয়াছেন, এবার সুচরিতাকে ফাঁদে ফেলিবার জন্য মা কৌশল জাল বিস্তার করিতেছে। তিনি স্পষ্টই দেখিতে পাইলেন ইহাতে মাতা পুত্রের পরামর্শ আছে। আনন্দময়ীর ভাবগতিক দেখিয়া গোড়াতেই যে তাহার ভালো লাগে নাই সে কথা তিনি স্মরণ করিলেন। আর কিছুমাত্র বিলম্ব না করিয়া যত শীঘ্র সম্ভব সুচরিতাকে একবার বিখ্যাত রায়গোষ্ঠীর অন্তর্গত করিয়া নিরাপদ করিয়া তুলিতে পারিলে তিনি বাঁচেন। কৈলাসকেই বা এমন করিয়া কতদিন বসায় রাখা যায়? সে বেচারা যে অহরহ তামাক টানিয়া টানিয়া বাড়ির দেওয়ালগুলা কালি করিবার জো করিল। যেদিন চিঠি পাইলেন হরিমোহিনী তার পরদিনই সকালে পালকিতে করিয়া বেহারাকে সঙ্গে লইয়া স্বয়ং বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইল। তখন নিচের ঘরে সুচরিতা, ললিতা ও আনন্দময়ী রান্নাবান্নার আয়োজনে বসিয়া গেছেন। উপরের ঘরে বানান সমেত ইংরেজি শব্দ ও তাহার বাংলা প্রতিশব্দ মুখস্থ করার উপলক্ষে সতীশের কণ্ঠস্বরে সমস্ত পাড়া সচকিত হইয়া উঠিয়াছে। বাড়িতে তাহার গলার এত জোর অনুভব করা যাইত না, কিন্তু এখানে সে যে তাহার পড়াশোনায় কিছুমাত্র অবহেলা করিতেছে না, ইহাই নিঃসংশয় প্রমাণ করিবার জন্য তাহাকে অনেকটা উদ্যম আর কণ্ঠস্বরে অনাবশ্যক জোর প্রয়োগ করিতে হইতেছে। হরিমোহিনীকে আনন্দময়ী বিশেষ সমাদরের সহিত অভ্যর্থনা করিলেন। সে সমস্ত শিষ্টাচারের প্রতি মনোযোগ না করিয়া তিনি একেবারেই কহিলেন, আমি রাধারানীকে নিতে এসেছি। আনন্দময়ী কহিলেন, তা বেশ তো, নিয়ে যাবে বই কি, একটু বসো না। হরিমোহিনী কহিলেন, না, আমার পূজা অর্চা সমস্তই পড়ে আছে, আমার আহ্নিক সারা হয়নি, আমি এখন এখানে বসতে পারবো না। সুচরিতা কোনো কথা না কইয়া অলাবুচ্ছেদনে নিযুক্ত ছিল। হরিমোহিনী তাহাকেই সম্বোধন করিয়া কহিলেন, শুনছ, বেলা যে হয়ে গেল। ললিতা এবং আনন্দময়ী নীরবে বসিয়া রহিলেন। সুচরিতা তাহার কাজ রাখিয়া উঠিয়া পড়িল এবং কহিল, মাসি এসো। হরিমোহিনী পালকির অভিমুখে যাইবার উপক্রম করিলে সুচরিতা তাহার হাত ধরিয়া কহিল, এসো, একবার এ ঘরে এসো। ঘরের মধ্যে লইয়া গিয়া সুচরিতা দৃঢ়স্বরে তাহার মাসিকে কহিলে, তুমি যখন আমাকে নিতে এসেছ তখন সকল লোকের সামনেই তোমাকে অমনি আমি ফিরিয়ে দেব না। আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু আজ দুপুর বেলায় আমি এখানে আবার ফিরে আসব, বুঝেছ? হরিমোহিনী বিরক্ত হইয়া কহিলেন, এ আবার কেমন কথা? তাহলে বলো না কেন এইখানেই চিরকাল থাকবে? সুচরিতা কহিল, চিরকাল তো থাকতে পারবো না, সেই জন্যেই যতদিন ওর কাছে থাকতে পারি আমি ওকে ছাড়বো না। এই কথায় হরিমোহিনীর গা জ্বলিয়া গেল, কিন্তু এখন কোনো কথা বলা তিনি সুযুক্তি বলিয়া বোধ করিলেন না। সুচরিতা আনন্দময়ীর কাছে আসিয়া হাস্যমুখে কহিল,
মা, আমি তবে একবার বাড়ি থেকে আসি। আনন্দময়ী কোনো প্রশ্ন না করিয়া কহিলেন, তা এসো মা। সুচরিতা ললিতার কানে কানে কহিল, আজ আবার দুপুরবেলায় আমি আসব। পালকির সামনে দাঁড়াইয়া সুচরিতা কহিল, সতীশ। হরিমোহিনী কহিলেন, সতীশ থাক না। সতীশ বাড়ি গেলে বিঘ্ন স্বরূপ হইয়া উঠিতে পারে, এই মনে করিয়া সতীশের দূরে অবস্থানই তিনি সুযোগ বলিয়া গণ্য করিলেন। দুজনে পালকিতে চড়িলে পর হরিমোহিনী ভূমিকা ফাঁদিবার চেষ্টা করিলেন। কহিলেন, ললিতার তো বিয়ে হয়ে গেল, তা বেশ হলো। একটি মেয়ের জন্য তো পরেশবাবু নিশ্চিন্ত হলেন। এই বলিয়া ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে যে কত বড় একটা দায়, অভিভাবকগণের পক্ষে যে কিরূপ দুঃসহ উৎকণ্ঠার কারণ, তাহা প্রকাশ করিলেন। কি বলবো তোমাকে, আমার আর অন্য ভাবনা নেই। ভগবানের নাম করতে করতে এই চিন্তাই মনে মনে আসে। সত্য বলছি, ঠাকুর সেবায় আমি আগেকার মতো তেমন মন দিতেই পারি না। আমি বলি, গোপী বল্লভ সব কেড়ে করে নিয়ে এ আবার আমাকে কি নতুন ফাঁদে জড়ালে। হরিমোহিনীর এ যে কেবলমাত্র সাংসারিক উৎকণ্ঠা তাহা নয়, ইহাতে তাহার মুক্তি পথের বিঘ্ন হইতেছে। তবু এত বড় গুরুতর সংকটের কথা শুনিয়াও সুচরিতা চুপ রহিয়া গেল। তাহার ঠিক মনের ভাবটি কি হরিমোহিনী তাহা বুঝিতে পারিলেন না। মৌন সম্মতির লক্ষণ বলিয়া যে একটি বাঁধা কথা আছে, সেইটাকেই তিনি নিজের অনুকূলে গ্রহণ করিলেন। তাহার মনে হইতে লাগিল সুচরিতার মন যেন একটু নরম হইতেছে। সুচরিতার মতো মেয়ের পক্ষে হিন্দু সমাজে প্রবেশের ন্যায় এত বড় দুরূহ ব্যাপারকে হরিমোহিনী নিতান্তই সহজ করিয়া আনিয়াছেন, এইরূপ তিনি আভাস দিলেন। এমন একটি সুযোগ একেবারে আসন্ন হইয়াছে যে বড় বড় কুলীনের ঘরে নিমন্ত্রণে এক পংক্তিতে আহারের উপলক্ষে কেহ তাহাকে টু শব্দ করিতে সাহস করিবে না। ভূমিকা এই পর্যন্ত অগ্রসর হইতেই পালকি বাড়ির কাছে আসিয়া পড়িল। উভয়ে দ্বারের কাছে নামিয়া বাড়িতে প্রবেশ করিয়া উপরে যাইবার সময় সুচরিতা দেখিতে পাইল, দ্বারের পাশের ঘরে একটি অপরিচিত লোক বেহারাকে দিয়া প্রবল করতারণ শব্দ সহযোগে তৈল মর্দন করিতেছে। সে তাহাকে দেখিয়া কোনো সংকোচ মানিল না, বিশেষ কৌতূহলের সহিত তাহার প্রতি দৃষ্টিপাত করিল। উপরে গিয়া হরিমোহিনী তাহার দেবরের আগমন সংবাদ সুচরিতাকে জানাইল। পূর্বের ভূমিকার সহিত মিলাইয়া লইয়া সুচরিতা এই ঘটনাটির অর্থ ঠিক মতোই বুঝিল। হরিমোহিনী তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন, বাড়িতে অতিথি আসিয়াছে, এমন অবস্থায় তাহাকে ফেলিয়া আজই মধ্যাহ্নে চলিয়া যাওয়া তাহার পক্ষে ভদ্রাচার হইবে না। সুচরিতা খুব জোরের সঙ্গে ঘাড় নাড়িয়া কহিল, না মাসি, আমাকে সেখানে যেতেই হবে। হরিমোহিনী কহিলেন, তা বেশ তো, আজকের দিনটা থেকে কাল যেও। সুচরিতা কহিল, আমি এখনই স্নান করেই বাবার ওখানে খেতে যাব, সেখান থেকে ললিতার বাড়ি যাব। তখন হরিমোহিনী স্পষ্ট করিয়াই কহিলেন, তোমাকেই যে দেখতে এসেছে। সুচরিতার মুখ রক্তিম করিয়া কহিল, আমাকে দেখে কি লাভ? হরিমোহিনী কহিলেন, শোনো একবার, এখনকার দিনে না দেখে কি এসব কাজ হওয়ার জো আছে? সে বরং সেকালে চলতো। তোমার মেশো শুভদৃষ্টির পূর্বে আমাকে দেখেনি। এই বলিয়াই এই স্পষ্ট ইঙ্গিতের উপর তাড়াতাড়ি আরো কতগুলো কথা চাপাইয়া দিলেন। বিবাহের পূর্বে কন্যা দেখিবার সময় তাহার পিতৃগৃহে সুবিখ্যাত রায় পরিবার হইতে অনাথ বন্ধু নামধারী তাহাদের বংশের পুরাতন কর্মচারী ও ঠাকুরদাসী নাম্নী প্রবীণা ঝি দুইজন পাগড়ি পরা দণ্ডধারী দারোয়ানকে লইয়া কি রূপে কন্যা দেখিতে আসিয়াছিল, এবং সেই দিন তাহার অভিভাবকদের মন কিরূপ উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিল, এবং রায় বংশের এই সকল অনুচরকে আহারে আদরে পরিতুষ্ট করিবার জন্য সেদিন তাহাদের বাড়িতে কিরূপ ব্যস্ততা পড়িয়া গিয়েছিল, তাহা বর্ণনা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন এবং কহিলেন, এখন দিনক্ষণ অন্যরকম পড়িয়াছে। হরিমোহিনী কহিলেন, বিশেষ কিছুই উৎপাত নেই, একবার কেবল 5 মিনিটের জন্য দেখে যাবে। সুচরিতা কহিল, না,
সে না এতই প্রবল এবং স্পষ্ট যে হরিমোহিনীকে একটু হটিতে হইল। তিনি কহিলেন, আচ্ছা বেশ, তো তা নাই হলো, দেখার তো কোনো দরকার নেই। তবে কৈলাস আজকালকার ছেলে, লেখাপড়া শিখেছে তোমাদেরই মতো, ও তো কিছুই মানে না, বলে পাত্রী নিজের চোখে দেখব। তা তোমরা সবার সামনেই বেরো, তাই বললুম, দেখবে সে আর বেশি কথা কি, একদিন দেখা করিয়ে দেব। তা তোমার লজ্জা হয়তো দেখা নাই হলো। এই বলিয়া কৈলাস যে কিরূপ আশ্চর্য লেখাপড়া করিয়াছে, এক আচর মাত্রে তাহার গ্রামের পোস্টমাস্টারকে কিরূপ বিপন্ন করিয়াছিল, নিকটবর্তী চারিদিকের গ্রামের যে তাহারই মামলা মোকদ্দমা করিতে হইত, দরখাস্ত লিখিতে হইত, কৈলাসের পরামর্শ ব্যতীত যে কাহারও এক পা চলিবার জো নাই, ইহা তিনি বিবৃত করিয়া বলিলেন। আর উহার স্বভাব চরিত্রের কথা বেশি করিয়া বলাই বাহুল্য। ও স্ত্রী মরার পর ও তো কিছুতেই বিবাহ করিতে চায় নাই। আত্মীয় স্বজন সকলে মিলিয়া অত্যন্ত বল প্রয়োগ করাতে ও কেবল গুরুজনের আদেশ পালন করিতেই প্রবৃত্ত হইয়াছে। ওর নিজের বিবাহ করবার কোনো ইচ্ছা ছিল না। উপস্থিত প্রস্তাবে সম্মত করিতে হরিমোহিনীকে কি কম কষ্ট পাইতে হইয়াছে? ও কি কর্ণপাত করিতে চায়? ওরা কি যে সে বংশ, মস্ত বংশ ওরা, সমাজে ওদের যে ভারী মান। সুচরিতা এই মান খর্ব করিতে কিছুতেই স্বীকার করিল না, কোনো মতেই না। সে নিজের গৌরব ও স্বার্থের প্রতি দৃকপাত মাত্র করিল না। এমনকি হিন্দু সমাজে তাহার স্থান যদি নাও হয়, তথাপি সে লেশমাত্র বিচলিত হইবে না, এইরূপ তাহার ভাব দেখা গেল। কৈলাসকে বহু চেষ্টায় বিবাহে রাজি করানোতে সুচরিতার পক্ষে অল্প সম্মানের কারণ হয় নাই, এ কথা সে মূঢ় কিছুতেই উপলব্ধি করিতে পারিল না। উল্টিয়া সে ইহাকে অপমানের কারণ বলিয়া গণ্য করিয়া বসিল। আধুনিক কালের এই সমস্ত বিপরীত ব্যাপারে হরিমোহিনী সম্পূর্ণ হতবুদ্ধি হইয়া গেল। তখন তিনি মনের আক্রোশে বারবার গোরার প্রতি ইঙ্গিত করিয়া খোঁচা দিতে লাগিলেন। গোরা যতই নিজেকে হিন্দু বলিয়া বড়াই করুক না কেন, সমাজের মধ্যে উহার কোনো স্থান নাই। উহাকে কে মানে? ও যদি লোভে পড়িয়া ব্রাহ্ম ঘরে কোনো টাকাওয়ালা মেয়েকে বিবাহ করে, তবে সমাজের শাসন হইতে ও পরিত্রাণ লাভ করিবে কিসের জোরে? তখন দশের মুখ বন্ধ করিয়া দিবার জন্য টাকা যে সমস্ত ফুঁকিয়া দিতে হইবে। এই সমস্ত বলিতে লাগিল। সুচরিতা কহিল, মাসি, এসব কথা তুমি কেন বলছো? তুমি জানো এসব কথার কোনো মূল্যই নেই। হরিমোহিনী তখন বলিলেন, তাহার যে বয়স হইয়াছে, সে বয়সে কথা দিয়া তাহাকে ভোলানো কাহারও পক্ষে সাধ্য নাই। তিনি চোখ কান খুলিয়াই আছেন, দেখেন, শোনেন, বুঝেন সমস্তই, কেবল নিঃশব্দে অবাক হইয়া রহিয়াছেন। গোরা যে তাহার মাতার সঙ্গে পরামর্শ করিয়া সুচরিতাকে বিবাহ করিবার চেষ্টা করিতেছেন, সে বিবাহের গূঢ় উদ্দেশ্য যে মহৎ নয়, এবং রায়গোষ্ঠী সহযোগে যদি তিনি সুচরিতাকে রক্ষা করিতে না পারেন, তবে কালে যে তাহাই ঘটিবে, এ সম্বন্ধে তিনি তাহার নিঃসংশয় বিশ্বাস প্রকাশ করিলেন। সে কহিল, তুমি যাদের কথা বলছো আমি তাদের ভক্তি করি, তাদের সঙ্গে আমার যে সম্বন্ধ, সে যখন তুমি কোনো মতেই ঠিকভাবে বুঝবে না, তখন আমার আর কোনো উপায় নেই। আমি এখনই এখান থেকে চললুম। যখন তুমি শান্ত হবে এবং বাড়িতে তোমার সঙ্গে একলা এসে বসে বাস করতে পারবো, আমি তখনই ফিরে আসব। হরিমোহিনী কহিলেন, গৌরমোহনের প্রতি যদি তোর মন নেই, যদি তার সঙ্গে তোর বিয়ে হবেই না এমন কথা থাকে, তবে এই পাত্রটি কি দোষ করেছে শুনি? তুমি তো আইবুড়ো থাকবে না? সুচরিতা কহিল, কেন থাকবো না? আমি বিবাহ করব না। হরিমোহিনী চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, বুড়ো বয়স পর্যন্ত এমনি? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত।